ডিঙ্কা তার বাবা মার একমাত্র মেয়ে ছিল। মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে, কিন্তু সেই সৎ মা ডিঙ্কাকে মোটেই পছন্দ করতো না। ডিঙ্কা কিন্তু তার সৎ মাকে খুবই ভালোবাসতো, নিজের মায়ের মতোই ভালোবাসতো। বিয়ের পর ডিঙ্কা যখন শ্বশুর বাড়ি যায়, তখন তার বাবা ডিঙ্কাকে জড়িয়ে ধরে খুবই কাঁদছিল। মা, এটা তো তোরই বাড়ি, তোর যখন ইচ্ছা হবে তুই এখানে চলে আসবি। যা, এবার তোর মায়ের সঙ্গে দেখা করে আয়। বাবা, ও বাবা, আমার তোমার কথা খুবই মনে পড়ে। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো বাবা। মা, ও মা, তোমার ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে, আর অত নাটক করার দরকার নেই, যা এখান থেকে। তুমি পড়ে গেলে কি করে? লেহেঙ্গাটা পায়ে আটকে গেল তো, তাই আমি একটু হোঁচট খেলাম। ভাগ্যিস মা আমায় ধাক্কা দিয়েছে, এটা কেউ দেখতে পায়নি। চিরকাল মা আমায় ভালোবাসছে, এটাই সবাই জানুক। আমি সারা জীবন মায়ের কাছ থেকে ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু পেলামই না। এরপর ডিঙ্কা যখন শ্বশুর বাড়ি যায়, দেখে শাশুড়ি তার জন্য হাতে বরণ ডালা নিয়ে অপেক্ষা করছে। এ নাও বৌমা, তোমার জন্য এই হারটা, দেখো তো পছন্দ হয় কিনা। আর তোমাদের দুজনকে অনেক আশীর্বাদ করি, যাতে খুব ভালো থাকো। এখন থেকে এই বাড়িটা তোমারও। তোমার যদি কোনো রকম কিছু প্রয়োজন হয় আমাদেরকে জানিও। আচ্ছা, এখন তোমরা অনেক ক্লান্ত হয়ে গেছো, এখন বিশ্রাম করো, বাকি নিয়ম পরে হবে। ঠিক আছে মা। এরপর ডিঙ্কা আর ডিঙ্কার বর ঘরে গিয়ে রেস্ট নেয়। ডিঙ্কা রাত্রিরে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার সকালে ঘুম ভাঙে না। সেই ঘুম থেকে ওঠে বেলা 11টার সময়। হে বাবা, আমার উঠতে কত দেরি হয়ে গেল। আজকে সকালবেলা তো আমাকেই রান্না করতে হবে। নতুন বউ পায়েস রান্না করবে, সেই পায়েস সবার পাতে পাতে দিতে হবে। যা, আমার এত দেরি হয়ে গেল, কেউ আমাকে ডাকেও নি। এই বলে ডিঙ্কা তাড়াতাড়ি উঠে বাথরুমের দিকে যায়। তাড়াতাড়ি যেতে গিয়ে ডিঙ্কার সঙ্গে রোহনের ধাক্কা লেগে যায়, আর রোহন ডিঙ্কাকে ধরে নেয়। আর ঠিক সেই সময় রোহনের মা ডিঙ্কাদের ঘরে আসছিল। আরে বাচ্চারা, একটু তো দরজাটা বন্ধ করতে হয়। না না মা, ঠিক আছে, ও কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও কোনো ব্যাপার না। এই সময় একটু এরকমই হয়। আচ্ছা, তোরা রেডি হয়ে নিচে আয়, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে তাড়াতাড়ি। মা, আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ঠিক আছে বৌমা, ও কোনো ব্যাপার না। বিয়ের পর সবাই একটু ক্লান্তই থাকে, তাড়াতাড়ি উঠবো কি করে ঘুম থেকে। শাশুড়ির এই কথা শুনে ডিঙ্কা ভাবলো, শাশুড়ি তো আমার একটুও বকলো না, কিন্তু একদিন বাড়িতে দেরি করে উঠেছিলাম বলে মা আমাকে কত বকেছিল। ওঠ, তাড়াতাড়ি ওঠ, মহারানীর এখনো ঘুম ভাঙলো না, কত কাজ পড়ে রয়েছে, কে করবে? বাবার টিফিন কে গুছিয়ে দেবে? বাসি বাসনগুলো পড়ে আছে, কে মাজবে? ওঠ আগে। মা, আমার শরীরটা ভালো নেই, আমার গায়ে খুব জ্বর, আমি উঠতে পারছি না। মা, ওঠ আগে, ওঠ। তুই এইভাবে উঠবি না, দাঁড়া, একটা লাঠি নিয়ে আসি, তবে তুই উঠবি। কি হলো ডিঙ্কা, হঠাৎ করে কোথায় হারিয়ে গেলে? না না, চলো, ও কিছু না। এরপর ডিঙ্কা স্বামীর সঙ্গে নিচে যায়। ডিঙ্কা যখন সমস্ত আত্মীয়দের খাবার পরিবেশন করতে যায়, তখন তার হাত থেকে প্লেট পড়ে যায়। মা, আমাকে ক্ষমা করে দিন। না বৌমা, এর জন্য তোমার ভয় পেতে হবে না, ও ঠিক আছে। আর একটা নতুন প্লেট এনে দেবো। একটা ভেঙেছে তো কি হয়েছে, ও প্রথম প্রথম কাজ করার সময় এরকম অনেক কিছু হবে। আমার মেরো না, আমার মেরো না, মা, আমার খুব লাগছে, মা, ছাড়ো ছাড়ো ছাড়ো। মুখ পুরি, তুই আমার ভালো কাজটা ভেঙে দিলি। দাঁড়া, এইবারে দেখ তোর কি অবস্থা করি, তোর একদিন কি আমার একদিন। কি হলো ডিঙ্কা, তুমি এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে তোমার? বৌমা, কি হয়েছে তোমার, এত ভয় পাচ্ছ কেন?
ওই যে আমি একজনের কাপ ভেঙে দিয়েছিলাম, সে আমাকে লাঠি দিয়ে মেরেছিল, ওটাই আমার মনে পড়ে গেল, তাই আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু আমি তোমায় এমন কোনো শাস্তি দেবো না মা। কাছে এসো, আমার কাছে এসো, ভয় পেও না। এইভাবেই শাশুড়ি আর বৌমা দুজনেরই খুব ভালো সময় কাটতো। ডিঙ্কার কোনো ভুলই শাশুড়ির চোখে ধরা পড়তো না, আর যদি কোনো ভুল করতো তখনই শাশুড়ি তাকে বুঝিয়ে বলতো আর ভালোবেসে কাছে টেনে নিত। ডিঙ্কার শাশুড়ি ডিঙ্কাকে খুবই ভালোবাসতো, আবার বাজার গেলে ডিঙ্কার জন্য ভালো জিনিস কিনে আনতো। এইভাবে ওদের আনন্দে খুব ভালো দিন কাটে। শাশুড়ি মায়ের এত ভালোবাসা দেখে ডিঙ্কা আনন্দে কেঁদে ফেলতো। ডিঙ্কার শাশুড়ি গাজরের হালুয়া বানিয়ে ডিঙ্কাকে খাইয়ে দেয়, আর সেই খুশিতে ডিঙ্কার চোখে জল চলে আসে। বৌমা, যখনই তোমায় ভালোবেসে কিছু খাইয়ে দিই বা কিছু এনে দিই, তখনই তোমার চোখে জল চলে আসে। তোমার কিসের এত কষ্ট? তুমি এই মায়ের মতন শাশুড়িকে বলতে পারবে না তোমার কষ্টের কথা? মা, তুমি তো আমায় খুবই ভালোবাসো, নিজের মেয়ের মতোই ভালোবাসো। তুমি আমায় জিজ্ঞাসা করছিলে না কেন আমার চোখ দিয়ে জল আসে? কারণ আমার খুব ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল, আর আমার বাবা নতুন বিয়ে করে, আর সেই মা আমাকে একটুও ভালোবাসতো না, সব সময় আমায় বকাঝকা করতো। কিন্তু আমি সব সময় মায়ের ভালোবাসা পাওয়ার জন্য মায়ের সব কাজ আমি হাতে হাতে করে দিতাম, তাও মা আমায় ভালোবাসতো না। সেই জন্য তোমার ভালোবাসা দেখলেই আমার চোখে জল এসে যায়। যখন ডিঙ্কা তার শাশুড়িকে এই সমস্ত কথা বলছিল, তখনই ডিঙ্কার বাবা আর সৎ মা তাদের দরজার সামনে আসে আর সব কথা শুনে ফেলে। শুনে ডিঙ্কাকে বলে, আমি খুব ভুল করেছি, এখন থেকে আমিও তোমাকে খুবই ভালোবাসবো। এবার থেকে ডিঙ্কা তার সৎ মা আর শাশুড়ি মা দুজনেরই ভালোবাসা পায়। ক্লাস 11-এ এসেছিল এক সায়েন্সের টিচার ত্রিদেব। সে ছিল খুবই হ্যান্ডসাম, আর সেই ক্লাসেরই এক ছাত্রী তাকে দেখে খুবই পছন্দ করে ফেলে। ত্রিদেব ক্লাসে এসে নিজের পরিচয় দিয়ে সকল ছাত্রছাত্রীর কথা জানতে চাইলে শ্রেয়া নিজেই আগে তার পরিচয় দেয়। শ্রেয়া এক নজরেই স্যারকে পছন্দ করে ফেলে, আর স্যারের কাছে শ্রেয়া খুবই সাধারণ এক ছাত্রী ছিল, কিন্তু পড়াশোনায় খুবই ভালো ছিল, আর শ্রেয়া একটু স্যারের ব্যাপারে বেশি ভেবে ফেলেছিল। তারপর স্যারের একদিন জন্মদিন আসে। স্টুডেন্টরা স্যারকে উইশ করে জানায়, হ্যাপি বার্থডে স্যার, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমাদের সবাইকে উইশ করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকো তোমরাও। এরা এখানেই স্যারকে উইশ করুক, আর আমি স্যারকে আলাদাভাবে উইশ করব। আমার দেয়া সারপ্রাইজ গিফট দেখে স্যার তো একেবারে অবাক হয়ে যাবে, খুবই চমকে যাবে। ত্রিদেব আর তার বউ ত্রিপর্ণা রেডি হচ্ছিল, তারা বাইরে কোথাও গিয়ে তাদের বার্থডে সেলিব্রেশন করবে। আর বাড়ি থেকে বেরোনোর আগে ত্রিদেব শ্রেয়াকে তার বাড়িতে ঢুকতে দেখে খুবই অবাক হয়ে যায়। স্যার তো এটা ভাবতেই পারেনি যে শ্রেয়া তার বার্থডে উইশ করার জন্য একেবারে বাড়িতে পৌঁছিয়ে যাবে। আরে শ্রেয়া, তুমি এখানে? আপনার জন্মদিন আর আমি আসবো না, সেটা আবার হয় নাকি? হ্যাপি বার্থডে স্যার। দেখলেন তো স্যার কেমন সারপ্রাইজ দিলাম। হ্যালো ম্যাম, আপনি? শ্রেয়া, এটা আমার হচ্ছে মিসেস। আর ত্রিপর্ণা, এটা হচ্ছে শ্রেয়া, আমার স্টুডেন্ট। ও খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো পড়াশোনায়। হ্যালো ম্যাম, ভালো আছেন? স্যার এমনিই প্রশংসা করেন। এই নিন স্যার, আপনার জন্য কিছু গিফট এনেছি। তাহলে ভেতরে চলো শ্রেয়া, ভেতরে বসে গল্প করি। আর শ্রেয়া আসার কারণে ত্রিদেব আর ত্রিপর্ণার বাইরে বেড়াতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, কারণ শ্রেয়া বার্থডের জন্য অনেকটা খাবার বাইরে থেকে আনিয়েছিল অর্ডার দিয়ে, আর সেটাই
তারা একসঙ্গে মিলে বাড়িতেই বসে খেয়ে নেয়। আরে শ্রেয়া, তুমি এত খাবার অর্ডার করেছো কেন? এ তো অনেক বেশি খাবার। এত খাবার কে খাবে? আপনার বার্থডে আর ভালো করে সেলিব্রেশন হবে না, এটা আমার হয় নাকি? এদিন ত্রিদেব আর ত্রিপর্ণা শ্রেয়ার বাড়িতে আসাটাকে কোনো গুরুত্ব দেয়নি, খুবই সামান্য ব্যাপার বলে ভেবে নিয়েছিল। কিন্তু স্যারের বাড়িতে আসাটা শ্রেয়ার কাছে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। যেদিনই ছুটি পেত সেদিনই নিয়ম করে স্যারের বাড়ি চলে আসতো। শ্রেয়ার এই ঘন ঘন বাড়িতে আসাটাকে ত্রিদেব আর ত্রিপর্ণা খুব সন্দেহের চোখে দেখতে শুরু করলো। একদিন ত্রিপর্ণা বাপের বাড়ি যায়, আর সেই অজুহাতে ত্রিদেব ছুটি নেয়। আর শ্রেয়া স্কুলে গিয়ে দেখে স্যার আসেননি। আরে আজকে তো স্যারের ছুটি আছে, স্যার তো ওনার বউকে এয়ারপোর্টে ছাড়তে গেছে, তাই তো আজকে ছুটি নিয়েছে। স্যার আসবেন না আজকে। স্যার স্কুলে আসেনি শুনে শ্রেয়া তাড়াতাড়ি স্যারের বাড়িতে পৌঁছায় আর ভাবতে থাকে আজকে গিয়ে স্যারকে তার মনের কথা বলতেই হবে। স্যারের বাড়িতে গিয়ে শ্রেয়া নক করে। দরজা খুলতে শ্রেয়া স্যারকে জড়িয়ে ধরেই বলে, আই লাভ ইউ স্যার। আরে শ্রেয়া, এসব কি করছো? আরে আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, এ কি অসভ্যতা করছো তুমি? স্যার আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না স্যার। আমি যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিনই আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার। আমার আর কিছু করার নেই। তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো নাকি? তুমি আমার কে হও? তুমি তো আমার স্টুডেন্ট, আর জানো না আমি বিবাহিত। তাতে কি হয়েছে স্যার? আপনি আপনার বউকে ডিভোর্স দিয়ে দিন আর আপনি আমার সঙ্গে সংসার করুন। আর এমনিতেই আপনার বউয়ের মধ্যে আছেই বাকি একটু শুকনো খটখটে টাইপের মহিলা। তোর থেকে আমি অনেক বেশি স্টাইলিস্ট। আমি কত মডার্ন স্যার। আমরা দুজনে ভালোই থাকবো। এই বলে শ্রেয়া স্যারকে জড়িয়ে ধরতে চায়। আর সেই সময় স্যারের স্ত্রী হঠাৎ করে এসে পড়ে আর শ্রেয়াকে গালে এক চড় মারে। দেখুন আপনার মেয়ের কর্ম, এটাই আপনাদের দেখাতে চাইছিলাম। স্যারের বউ শ্রেয়ার বাবা মাকে নিয়ে সেখানে হাজির হয়। বাবা মা, তোমরা এখানে? আর আপনি তো বাপের বাড়ি গিয়েছিলেন, এখানে কি করে? বাপের বাড়ি যাওয়াটা তো আমাদের একটা অভিনয় ছিল। আমরা দেখাতেই চেয়েছিলাম তোমার বাবা মাকে তোমার এই রূপটা, কারণ তোমাকে নিয়ে আমাদের দুজনেরই খুব সন্দেহ হচ্ছিল। তোমার কাজকর্ম দেখে, ঘন ঘন আমাদের বাড়ি চলে আসা, এসব দেখে তো আমাদের খুবই সন্দেহ হচ্ছিল। এই সব কিছু করার জন্য আমরা কষ্ট করে তোকে স্কুলে পাঠিয়েছি, তুই এই সব করিস? পড়াশোনায় মন নেই? ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে টিচার এত ভালো, টিচারের স্ত্রীও এত ভালো। না হলে অন্য কেউ হলে তোকে তো পুলিশে দিত, তো কেরিয়ার নষ্ট হয়ে যেত। আমি চাইলে কিন্তু স্কুলে কমপ্লেন করে তোমাকে বার করে দিতে পারি স্কুল থেকে, কিন্তু আমি সেটা চাই না, কারণ তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তুমি একদম এসবের থেকে দূরে থাকো। যান, আপনারা নিয়ে যান আপনাদের মেয়েকে। শ্রেয়াকে তার বাবা মা তারপর ওখান থেকে বাড়ি নিয়ে চলে যায়। আর এদিকে ত্রিদেবও খুব হালকা হয়ে যায় যে তার বউ তাকে একটা বড় সমস্যা থেকে বাঁচিয়েছে। ত্রিদেবের মনটা খুব হালকা হয়ে যায় আর সে ভাবে যে শ্রেয়া আমার অনেক বড় বদনাম করে দিচ্ছিল, আমার বউ আমার বদনাম থেকে মুক্ত করলো। তার পরের দিন স্কুলে গেলে আর শ্রেয়া স্যারের মুখের দিকে তাকাতে পারে না, সে মাথা নিচু করে থাকে। তারপর শ্রেয়া স্যারের কাছে ক্ষমা চায় আর স্যারও শ্রেয়াকে ক্ষমা করে দেয়। এই সমস্ত কথা আর অন্য কারোর সঙ্গে শেয়ার করেনি, কারণ সে জানতো এই বয়সে তার বদনাম করে দিলে তার কেরিয়ার খুবই নষ্ট হয়ে যাবে। সেই জন্য সে অন্য সব স্টুডেন্টদের মতোই তাকে সমানভাবে দেখতে লাগলো আর মন দিয়ে পড়াতে থাকলো। এটাই তো একটা আদর্শ টিচারের ধর্ম।